আমরা মুক্তিযুদ্ধ দেখি না, আমরা দেখি একটা রাজনৈতিক দল তার মতন করে সে এজেন্ডা বাস্তবায়ন করছে। আসলে তো মুক্তিযোদ্ধা কথাটা বলা হচ্ছে, কিন্তু মুক্তিযোদ্ধারা তো সামনে নাই আসলে, যেহেতু তাদেরকে আখ্যায়িত করছে, সুতরাং সেই কারণে তারা বলছে আচ্ছা ঠিক আছে আমি রাজাকার। এদেশে মুক্তিযোদ্ধাদের তালিকা করার আগে প্রথম তালিকা করা উচিত ছিল শহীদদের তালিকা। তো এরা সবাই মুক্তিযোদ্ধা, এরা সবাই সম্মান পাওয়ার যোগ্য। আপনাদের শহীদ বুদ্ধিজীবীদেরকে ঘর বাড়ি দিচ্ছেন, গ্রামে যে লোকটা মারা গেল তার ঘর বাড়ি দিচ্ছেন, যার বাড়ি ঘর পুরাই দিল, নির্বংশ হয়েছিল, এমন লোকের সংখ্যা অনেক আছে, তাদেরকে দিচ্ছেন আপনি। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মুস্তফা ফিরোজ এবং অপর প্রান্তে আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। মাসুদ কামাল, যে মুহূর্তে আপনার সঙ্গে আসলে এখন টক শো করছি, বাংলাদেশে এখন 4:30 বাজে। এই সময় বেশ একটা সংঘাত মুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে রাজু ভাস্কর যে আজকে জড়ো হয়েছিল আন্দোলনকারীরা, তারপর তাদের উপর হামলা হয় ছাত্রলীগের পক্ষ থেকে। এখন পাল্টাপাল্টি চলছে। এর মধ্যেও রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী জড়ো হয়েছে রাজু ভাস্কর্যে। এই যে ঘটনাটা, একটা এর সূত্র কিন্তু গতকালকে যে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে ওনার বক্তব্য ঘিরে। তো আমি একটা জিনিস খুবই অবাক হচ্ছি যে এটি এই পর্যন্ত, এখন পর্যন্ত যে আসলো যে ঘটনাটা, এটা তো দরকারই ছিল না। যদি একটা আলোচনার আহ্বান জানাতেন অথবা একটা অ্যানাউন্সমেন্ট দিতেন যে এটা ঠিক আছে, একটা কমিশন, যেহেতু সব পক্ষের বক্তব্য শোনার জন্য একটা কমিশন গঠন করা হলো, অথবা ওনার কাছে যেহেতু দাবি নির্বাহী বিভাগের কাছে, উনি একটা আলোচনার আহ্বান জানাতেন, সেটাও হলো না। শিক্ষকদের বেলায়ও উনি বললেন যে আগে ক্লান্ত হোক, তারপরে দেখা যাবে, এরকম কথা। তো যাই, শিক্ষকদের পাঠটা বাদ দিই, কিন্তু শিক্ষার্থীদেরটা তো একদম খুবই মানে উত্তেজনা মুখর এবং একটা সংঘাত মুখর পরিবেশ। তো এইটা নিয়ন্ত্রণের ব্যাপারে উনি পদক্ষেপ নিলেন না কেন? সাংবাদিকরাও কি প্রশ্ন করলেন? আমার কাছে জিনিসটা খুব পরিষ্কার মনে হচ্ছে না যে এটা কি আমরা ইচ্ছা করে করতে দিচ্ছি এটা। এখানে স্টুডেন্টরা যে আন্দোলনটা করছে এটার ব্যাপারে গতকালকে প্রধানমন্ত্রী যে প্রেস কনফারেন্স করেছেন, প্রেস কনফারেন্সে ওনার মুখের উচ্চারিত বক্তব্য এবং ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং সেই সঙ্গে বিভিন্ন সাংবাদিকদের যে মতলবী প্রশ্ন, এখান থেকে কিন্তু এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে এতদিন যা দেখেছেন এখন থেকে অন্য দৃশ্য দেখেন, এবং অন্য যে দৃশ্যটা দেখানো হবে আমাদেরকে, সেই দৃশ্যটা আমাদের কাছে প্রত্যাশিত নয়। আমরা কারা? আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা একটা শান্তিপূর্ণ সহাবস্থান এদেশে চাই, এবং সেই ঘটনাটাই আজকে থেকে ঘটতে শুরু করেছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, ছাত্রলীগের এই আচরণটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আদেশ প্রাপ্ত হয়ে তারা এই কাজগুলি করছে। এটা আদেশ প্রাপ্ত হয়ে বলছে এই কারণে যে এটা কিন্তু কেবল ঢাকা ইউনিভার্সিটিতেই নয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হচ্ছে, সিলেট শাহজালাল ইউনিভার্সিটিতে হচ্ছে, ইডেনের ছাত্রীরা মার খেয়েছে, দেশের বিভিন্ন জায়গায় এই ঘটনা কিন্তু ঘটছে। আগামী দিন আপনি আরো বেশি দেখবেন, আগামী দিন পুলিশের ভূমিকা দেখবেন, কোনো সন্দেহ নাই। আজকে ডিএমপির কমিশনার মোটামুটি একটা মানে হুঙ্কার দিয়ে দিয়েছেন উনি কি করবেন। তার মানে আগামীকাল দিন পুলিশে দেখবেন আইন ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা। তো আইন ভঙ্গ তো ইতিমধ্যে যারা করলো তাদের ব্যাপারে তো নিশ্চুপ থাকলো, মানে দৃষ্টিটা কেন শুধু কোটা আন্দোলনকারীদের ব্যাপারে? তাই হবে আগামীতে। আইন একটা তো মামলা হয়েই আছে, ওই মামলা দেওয়ার সমানে ঢোকানো শুরু করবে। দেখা যাবে যে এক গাড়ি ভাঙছে 5,000 লোক, হইতে পারে কিন্তু 5,000 লোক একটা করে গাড়িটা ভাঙাভাঙি করছে। কি ভাঙছে? 2টা গ্লাস ভাঙছে, এবং এটা ভাঙার জন্য 5,000 লোক ছিল। 5,000 লোককে তারা বিরুদ্ধে মামলা করতে পারে, কোনো সমস্যা নাই। তো যাও, কি হবে আবার জানি না। বাট আমার কোশ্চেনটা হলো কি, যে ঘটনাটা কোন দিকে যাচ্ছে, মানে বিষয়টা হলো এরকম যে ছাত্রছাত্রীদের যে দাবি, সেই দাবিটাকে এই সরকার মানবে না, এটা হলো স্পষ্ট। সরকার মানবে না, মানতে চায় না, এবং না মানার জন্য যা যা করা লাগে তা তারা করবে। এবং সেক্ষেত্রে প্রথম তারা তাদের যে, এখন আমি তো বলবো
ছাত্রলীগ একটা সংগঠন, এত বড় একটা সংগঠন, এটা কি ছাত্রদের সংগঠন নাকি আওয়ামী লীগের সংগঠন, আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী? এটা বোঝা কিন্তু এখন মোটামুটি একটু সহজ হয়ে যাবে সবার পক্ষে, সবার পক্ষে এটা বোঝাটা সহজ হয়ে যাবে। কারণ যে ক্ষেত্রে যে দাবিটা 90% ছাত্র ছাত্রীদের দাবি, সেই দাবির বিপক্ষে কিন্তু ছাত্রলীগ দাঁড়িয়ে গেছে। আর যে দল তাদের মানে এজেন্ডা বাস্তবায়ন কেন, কারণ তাদের প্রাপ্তি যোগ নামে ছাত্রলীগ হলো, এটা এদের প্রাপ্তিটা আসলে ছাত্রদের ভালো না, এদের প্রাপ্তিটা হলো সরকারের যে কি ভালো, সরকার যা চায় সেটা বাস্তবায়নের জন্য তারা কিন্তু মাঠে নামছে। তো এই জিনিসটা হলো যেমন কি পুরা ছাত্র সমাজের জন্য একটা দুর্ভাগ্যজনক, পুরো জাতির জন্য দুর্ভাগ্যজনক, এবং আমি বলবো পুরো সরকারের জন্য দুর্ভাগ্য। সরকারকে মনে রাখতে হবে এই যে যারা আন্দোলন করছে ছাত্রছাত্রী, এদের একটা পরিবার আছে, এদের পরিবার কিন্তু তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। এই স্টুডেন্ট যারা এখন আন্দোলন করছে, যারা কোটা সংস্কার চাচ্ছে, এরা তো একদম নিপাট, এরা নিপাট ছাত্র, এরা ওই মানে ওই রকম নেতা না যারা মনে করেন মানে ফেল করতে করতে অথবা ছাত্রত্বের মেয়াদ শেষ হয়ে গেছে তারপরেও তারা ওই ছাত্র নেতৃত্ব ধরে রাখছে, এই টাইপের না। আমি তো দেখছি তো যে একেবারেই একজন ছাত্রী কালকে বলতেছে যে আমার বাবার জন্মই হয়েছে 73 সাল, তো আমার মানে আমি তো দূরের কথা, আমার বাবাও রাজাকার হইলো কেমনে আর মুক্তিযুদ্ধ হইল কেমনে, তার জন্মই তো 73 সাল। এই সমস্ত প্রশ্ন সে করতেছে, এই সমস্ত প্রশ্ন আপনি আবার বিশেষ কিছু লোকের কাছে যান, তারা দেখবেন এর একটা ব্যাখ্যা দিবে। তোর বলবে কি তোর দাদার জন্ম কবে হয়েছিল, তোর দাদা কেন মুক্তিযুদ্ধে যায় নাই, এটা বলবে কিন্তু। আরে বোকা, মুক্তিযুদ্ধে দেশের সব লোকই যাইতো, ফিজিক্যালি যদি বন্দুক হাতে নিত, তাহলে এই মুক্তিযোদ্ধারা এই দেশে এসে সাধারণ মানুষের সঙ্গে মিশে যুদ্ধটা কিভাবে করত? এরা কি মুক্তিযুদ্ধের ইতিহাস জানে? মুক্তিযুদ্ধে এই বিজয়টা সম্ভব হয়েছে দুটো কারণে। ওরা তো যুদ্ধই করেছে, তার সঙ্গে দুটো এডিশনাল কারণ। একটা কারণ হলো এদেশের সাধারণ মানুষ এই দেশের মধ্যে ছিল, এবং যে কারণে পাক বাহিনী, হানাদার বাহিনী, দখলদার বাহিনী যাই বলেন না কেন, তারা মুক্তিযুদ্ধ এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্যটা বুঝতে পারে না। তারা তো সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছিল। তো সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার যে সুবিধাটা সাধারণ মানুষ তোমাদের করে দিয়েছে, সীমান্ত থেকে এপারে আসতো, তুমি থাকছো কোথায়? এই দেশের মানুষের ঘরে বাড়িতে থাকতো, তুমি চলে যাওয়ার পরে এই ঘর আগুন ধরাই দিছে, এই ঘরের যুবককে ধর্ষণ করা হয়েছে, এই ঘরের মানুষকে হত্যা করা হয়েছে। তাদের ত্যাগ কি ত্যাগ না? মুক্তিযোদ্ধারা কখনো বলেছে যে ওদের ত্যাগ ত্যাগ না, আমার ত্যাগ ত্যাগ বলেছে? তারা কখনো চেয়েছে এগুলো? তাদের উপর চাপিয়ে দেওয়া উচিত। আমরা মুক্তিযুদ্ধ দেখি না, আমরা দেখি একটা রাজনৈতিক দল তার মতন করে সে এজেন্ডা বাস্তবায়ন করছে। আসলে তো মুক্তিযোদ্ধা কথাটা বলা হচ্ছে, কিন্তু মুক্তিযোদ্ধারা তো সামনে নাই আসলে। শুনেন, আমাদের দেশে একটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আছে, এদের কাজটা কি বলেন তো আপনি আমাকে? এরা কি মুক্তিযুদ্ধ নিয়ে কোনো গবেষণা করে? যদি করতো, এদেশে মুক্তিযোদ্ধাদের তালিকা করার আগে প্রথম তালিকা করা উচিত ছিল শহীদদের তালিকা। মুক্তিযুদ্ধে কারা মারা গেছে তাদের তালিকা 1 নম্বর করা উচিত ছিল। মুক্তিযুদ্ধে কারা বিরোধিতা করেছে সে রাজাকারের তালিকা করা হচ্ছিল। এই রাজাকার যারা ছিল এদেরকে বাদ দিলে এই দেশের প্রত্যেকটা লোক মুক্তিযুদ্ধ করেছে, প্রত্যেকটা লোক যার যার অবস্থানে থেকে মুক্তিযুদ্ধ করেছে, করে নাই? আচ্ছা, আপনারা কি, আমরা কি এখানে শহীদ বুদ্ধিজীবীদের সম্মান দেই না? দেই তো। কেন দেই? তারা মুক্তিযুদ্ধে গিয়েছিল? তারা কি মুক্তিযুদ্ধে গিয়েছিল? 14 ডিসেম্বর পর্যন্ত ঢাকা শহরে চাকরি করতে পাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছিল। তাদেরকে সম্মান দেওয়া অন্যায়? অন্যায় না। আমরা মনে করি তারা ঢাকা শহরে চাকরি করলেও একই সঙ্গে তারা মুক্তিযোদ্ধাদেরকে শারীরিক ভাবে, আর্থিক ভাবে, নৈতিক ভাবে সমর্থন করে গেছে। শেষ সময় পর্যন্ত তারা ঢাকায় ছিল, কিন্তু পাক বাহিনীর সঙ্গে আঘাত করে নাই। এই ছিল তাদের বৈশিষ্ট্য। সারা দেশের কে পাকিস্তানের সঙ্গে আঘাত করছে? শান্তি বাহিনী এবং রাজাকার ছাড়া আর কেউ পাকিস্তানের সঙ্গে আঘাত করে নাই। তো এরা সবাই মুক্তিযোদ্ধা, এরা সবাই সম্মান পাওয়ার যোগ্য। আপনাদের শহীদ বুদ্ধিজীবীদেরকে ঘর বাড়ি দিচ্ছেন, গ্রামে যে লোকটা মারা গেল তার ঘর বাড়ি দিচ্ছেন,
যার বাড়িঘর প্রায় নির্বংশ হয়ে গেল, এমন লোকের সংখ্যা অনেক আছে। তাদেরকে দিচ্ছেন আপনি, তাদেরকে সম্মান করছেন, মাঝখান থেকে জীবিত কিছু লোক বলতেছেন তোমার নাতিপুতি বলতে পারবে। কারণ এটা কি? এটা একটা রাজনীতি। এতদিন ছিল চেতনার নামে যা রাজনীতি, এখন হচ্ছে এটা রাজনীতি, নাতিপুতি রাজনীতি, আর কিছু না। এই রাজনীতি করে কি লাভ? আমি বলছি এতদিনে তো এটা মিক্সড হয়ে গেছে। কালকে আপনার একটা আলোচনা শুনছিলাম, এটা তো সত্যি, এটা তো মিক্সড হয়ে গেছে এখন। মানে ধরেন রাজাকার এর ছেলে বিয়ে করছে মুক্তিযোদ্ধার মেয়েকে, মুক্তিযোদ্ধার মেয়ে বিয়ে করছে রাজাকারের ছেলেকে, তো তাদেরও তো উৎপাদিত যে এই সন্তানগুলো, তাহলে এরা কি, মানে এরা কোন ক্যাটাগরিতে পড়বে? এগুলি করা তো খুব ডিফিকাল্ট ব্যাপার, তো তাই না? আমি তো আমার মাথায় ঢোকে না। তারপরে আপনি এখন সন্তান শেষ হয়ে গেছে, এখন নাতিপুতি টানছেন। এই নাতিপুতি তো আর জীবনও শেষ হবে না। এইটা মানে একটা মুক্তিযোদ্ধা তৈরির ক্ষেত্রে বা একটা রাজাকার তৈরির ক্ষেত্রে নাতিপুতিদের কি ভূমিকা, আমি তো এটাও বুঝি না। কোনো ভূমিকা নাই। শোনেন, এখানে যে জিনিসটা করা হচ্ছে যে জাস্ট রাজনীতি করা হচ্ছে, যে ভাবতেছে এইগুলো আমার ভোটার হয়ে যাবে, এগুলো আমাকে ভোট দিবে। কিন্তু এটা করতে যে আপনি কয় শতাংশ লোককে আনতেছেন? ম্যাক্সিমাম 1%, ম্যাক্সিমাম 1% ভোট নিশ্চিত করতে যে আপনি কিন্তু 98%, 99% ভোটকে কিন্তু আপনি মানুষকে কিন্তু আপনি বিরোধী নিয়ে দেখেন। সবাই চাকরি পাবে নাকি? এই যারা আন্দোলন করছে এরা যদি ওপেন হয়ে যায়, যদি কোটা নাও থাকে, তাহলে কি সবাই চাকরি পাবে? পাবে না। কাজে কোটা ওপেন করে যে সবাই চাকরি পেয়ে যাবে সেটা যেমন সত্য না। বিপরীত দিকে এদেরকে পিটানোর মাধ্যমে, এদেরকে দমন করার মাধ্যমে এবং কোটা রাখার মাধ্যমে আপনি কিন্তু এদের সবাইকে আপনার প্রতি একটা বিরূপ মনোভাব এদের মধ্যে তৈরি করে দিচ্ছেন। লাভটা কি হচ্ছে? সহজ অঙ্কটা এরা বুঝে না। আমি তো বললাম সহজ অঙ্কটা বুঝে না। এটা হয় ক্ষমতায় থাকলে পরে আশেপাশে এত এত মোসাহেব থাকে, যে মোসাহেবদের কথায়, মোসাহেবদের মানে বিভিন্ন রকম প্ররোচনায় এরা এগুলি করে। এবং আমি তো মনে করি কিছু কিছু লোক থাকে যারা নাকি সরকারকে সমর্থনের নাটক করে এবং প্রকারান্তরে তারা সরকারকে অজনপ্রিয় করার জন্য নানা রকম বুদ্ধি পরামর্শ দেয়। এখন এরকম একটা বুদ্ধি পরামর্শ চলছে, যেটা বাস্তবায়ন করতে গেলে, করতে পারবে কিনা আমি জানি না, করতে গেলে সরকারেরই অজনপ্রিয় হওয়ার সমূহ সম্ভাবনা আমি। এখন দেখেন মূল ইস্যুটা কিন্তু সরে যে মানে ক্রিয়া এখন বড় কথা না, প্রতিক্রিয়াটা হলো এখন বড় হয়ে গেছে। সেটা কি? প্রধানমন্ত্রীও বলছেন যে নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে দিয়ে শিক্ষার্থীদের স্লোগান লজ্জা। এবং এই ইস্যুতে দেখলাম এডিটর্স গিল্ড একটা বিবৃতি দিছে, হ্যাঁ, এই বিভাজন ভালো না। তো এই এটা তো প্রতিবাদের স্লোগান। এটা কি বলছে যে তারা সত্যি সত্যি রাজাকার কেমন করে? এটা তো যেহেতু তাদেরকে আখ্যায়িত করছে, সুতরাং সেই কারণে তারা বলছে আচ্ছা ঠিক আছে আমি রাজাকার। তারপরে তো বলছে যে কি আমি না তুমি না রাজাকার রাজাকার, হ্যাঁ, এই স্লোগানও তো দিচ্ছে। ওইটা ধরছে না। ওই যে রাগ করে যে বলতেছে যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার, ওটাকেই ধরছে, এখন বলতেছে যে এটা লজ্জা। তাহলে ইস্যু থেকে আর এক ইস্যুতে চলে গেল। আমাকে আজকে একজন বললো, একজন স্টুডেন্টই বুঝতে হবে, আমাকে বললো এটা নিয়ে সবাই যেটা নাটক করতেছে, যে সবাই নিজেদেরকে রাজাকার ঘোষণা করেছে, আপনি কি পুরো স্লোগানটা শুনেছেন? আমি কি না ভাই, আমি তো শুনি নাই, আমি তো তখন ক্যাম্পাসে ছিলাম না কাল রাতে, আমি কি করে শুনবো? ওইটা শুনেন, আমাদের পুরো স্লোগানটা ছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আচ্ছা আচ্ছা, বুঝছি। এই ছিল, আমি জানি না এটাই কিনা, আমি বলতে পারবো না। আরেকটা স্লোগান ছিল চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই হ্যাঁ, এই না না, এই যে আমি যে ও আমাকে যে কথাটা বললো, যদি এইটাই স্লোগান হয়ে থাকে তাহলে তো পুরো স্লোগানটাকে পড়ছে না, না পুরো তো পড়ছে না। আমি কে তুমি কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। দিস ওয়াজ দ্য স্লোগান। এই স্লোগানটা বলছে না, সবাই বলছে যে আমরা নিজেরা রাজাকার। এবং এই কথাটা কি কালকে প্রেস কনফারেন্সের পর ওই যে মতলবী একটা প্রশ্ন ছিল না, যে যদি একজন রাজাকার একজন রাজাকারের নাতি আর একজন মুক্তিযোদ্ধার নাতি সমান নাম্বার পায়, তাহলে আপনি কাকে নিবেন? এগুলো তো আসলে একটা প্রভোকেটিভ কোশ্চেন, কিন্তু মানে প্রভোগ করা হয়।
আপনি এই ধরনের খেপে যান। এবং উনি বলছেন মুক্তিযুদ্ধ। এখন আমার প্রশ্ন হলো কি, অপশনটা কি? কেবল মুক্তিযোদ্ধার নাতি আর রাজাকারের নাতি ছাড়া কি আর অপশন নাই? পরীক্ষা কি দুজন দিবে, আর কেউ দিবে না? এটা তো রাজাকার বুঝলাম। মিলে তো 1% হয় সেটাই না তো রে ভাই। সেই জন্যই তো ওই মেয়েটা বলতেছে যে আমার বাবা তো জন্ম হলো 73 সালে, তাহলে আমার বাবা তো ওই মানে মুক্তিযোদ্ধা হওয়ারও সুযোগ পাইনি, রাজাকার হওয়ারও সুযোগ পাইনি। তার জন্ম হচ্ছে 73 সালে, তার কন্যা আমি, তাহলে আমি কেন এ পাবো, বঞ্চিত হব? এবং সে কেন রাজাকারের মানে সন্তান হিসেবে উপাধি পাবে? কেন পাবে? পাওয়া তো উচিত না। এটাই তো, শুনেন, হিসাবটা হলো দুটা সিম্পল। আপনি একটা ডিভিশনে বলি আপনার, আমি বলি রাজাকার শান্তি বাহিনী ছাড়া 71 সালে যারা বাংলাদেশে ছিল, এই দেশে ছিল, ও দেশে ছিল, বন্দুক হাতে ছিল, কাস্তে হাতে ছিল, বা লাঙ্গল হাতে ছিল, সবাই মুক্তিযোদ্ধা। আর এখন কিছু লোক বলার চেষ্টা করতেছে যারা বন্দুক নিয়ে যুদ্ধ করেছে তারা ছাড়া সবাই রাজাকার। এই হলো ডিফারেন্স। যারা বন্দুক নিয়ে যুদ্ধ করেছে 1,83,000, ওইটুকু ছাড়া বাদ বাকি সবাই রাজাকার ওনাদের বিবেচনায়। এটা তো হয় না। সেটা তো হয় না। তাহলে তো আওয়ামী লীগের তো অনেক সিনিয়র নেতা, তারা তো এর আওতায় পড়ে না। কারণ এটাতে বললাম যে এই কথাগুলি নানাভাবে বাস্তবায়নের চেষ্টা করছে যারা, তারা আসলে সরকারকে জনবিচ্ছিন্ন করার জন্য এটা করতে চায় মনে করি। আমার বিবেচনায় সরকারের এমনি জনপ্রিয়তা মোটামুটি তলানির দিকে পৌঁছে গেছে, এবং এটার মাধ্যমে বাকিটুকু শেষ করার জন্য মিশন নিয়ে নামছে কেউ। এবং সেটা সরকার যত দ্রুত বুঝবে তত তাদের মঙ্গল হবে। এটা আমি একটা জিনিস দেখেন, এই যে কোটা আন্দোলনের তাদের যে দাবি রাষ্ট্রপতির কাছে, তারা সকালে একটা স্মারকলিপি দিল, সেই স্মারকলিপির আলোকে কি কোনো প্রশ্ন করার মতন কোনো সাংবাদিক প্রধানমন্ত্রীর সামনে ছিল না? তারা তো গেছেন মোশাহিবি করার জন্য। ওই সাংবাদিকদের চেহারা দেখছেন? তিনটা দম্পতি দেখলাম, স্বামী দুইজনে গেছে, যে বসে থাকে দেখলাম তো। না, এটা তো একটা ধরনের একটা নর্মালে যে শিক্ষার্থীরা এই দাবি করছে। একদম কোটারি, মানে ওই কয়জন লোক সবসময় থাকবো না সামনে। মানে ওই যে আগে শুনতাম না, রাজাদের একটা সভাসদ থাকে, নবরত্ন থাকে, অমুক থাকে, তমুক থাকে। ওই এই সাংবাদিকদের মধ্যে একটা গোষ্ঠী আছে, তাদের কাজ হলো প্রেস কনফারেন্স সময় প্রাইম মিনিস্টার এখানে যাওয়া এবং পরে বলে বেড়ানো, প্রাইম মিনিস্টার প্রেস কনফারেন্স আমি যাই, আমাকে দেখেন নাই, উপরে থেকে আমি আমি কিন্তু এই প্রশ্নগুলি করছিলাম। এবং আরেকটা ছোট্ট দিয়ে শেষ করি। প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে কি আপনার কাছে মনে হলো যে যে প্রশ্নগুলি আসার দরকার ছিল এবং তার উত্তরটা কি মানে ঠিক আসলো কিনা শেষ পর্যন্ত? প্রধানমন্ত্রী চীন সফরের পরে বাংলাদেশের অনেকগুলো পত্র পত্রিকায় এটা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ আমি দেখেছি। এবং সেই বিশ্লেষণগুলির মধ্যে আমি কোথাও এখনো দেখি নাই যে কোনো বিশ্লেষক, কোনো কূটনীতিবিদ, কোনো অর্থনীতিবিদ, কোনো সমাজবিদ কেউ বলেছে এটা একটা অসাধারণ সফল একটা সফর হয়েছে। আমি দেখি নাই। ওইগুলো যদি একটু পড়তো তাইলেও এখান থেকে অন্তত 10টা কোশ্চেন প্রধানমন্ত্রী। ভারতের ইকোনমিক টাইমসও এই কথা বলছে, এটাও কোট করে একজন সাংবাদিক প্রশ্ন করছিল। তাহলে এখন ওটা তো বাদ, আমার লোকাল স্বার্থটা বুঝি। তাহলে কি হয়েছে? করে না, কেউ প্রশ্ন করবে না তো। তারা তো গেছে ওখানে তেল দেওয়ার জন্য ভাই, তারা তো কোশ্চেন করতে যায় না। তারা তো দেশ এবং জাতির জন্য কোনটা ভালো কোনটা মন্দ এই আলোচনা করার জন্য যায় না। তারা কিন্তু তেল মারতে গেছে, তেল দেওয়া শেষ, চলে আসে, ছবি তোলা শেষ, এসব। আপনার কাছে কি মনে হলো, মানে আপনি যা উত্তর পাইলেন, মানে চীন থেকে যা পাইলাম, সেটা কি অনেক কিছু প্রেস কনফারেন্সে যে উত্তরটা পাইছি, ওই উত্তরটা আমি শুনলাম, ওই উত্তরটা আমার আগে যে সমস্ত মানে প্রশ্ন এবং উত্তর আমি বিভিন্ন বিশ্লেষকের কাছ থেকে পাইছিলাম তার সঙ্গে মেলে না। এখন না মিললে আমি একজন ছোট মানুষ, আমি কি বলবো? প্রাইম মিনিস্টার তো ভালো বুঝেন, ওনার আমাদের উনি কি পেয়েছেন, কি পেয়ে উনি বলছেন সফল হয়েছে, অথবা ওনারা যারা সঙ্গে ছিলেন তারা কেন সফল হয়েছে, এটা উনি তো আরো ভালো বুঝবেন, উনি দেশ চালান, তাই না? হয়তো ভালো হয়েছে, আমি জানি না, আমি বুঝি না রে ভাই, আমার না, কি করবো? ঠিক আছে মাসুদ কুমার, আপাতত আমরা এই একটা বিষয়ে কনসেন্ট্রেট থাকুক, কারণ খুবই গুরুত্বপূর্ণ যে কোটা সংস্কার নিয়ে যে অশান্তি তৈরি হওয়া। আমি আলোচনার কোনো কি পরিবেশ আপনি পাইলেন, মানে কোনো দিক থেকে আওয়াজ যে ঠিক আছে যা হয়েছে, এখন এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, নাকি মানে
পিটায় এটা সোজা করবে। এখন লোকে শক্তি প্রয়োগের পদ্ধতিতে কোম্পানি গেছে, এবং এই বল প্রয়োগের মাধ্যমে দমন করাটা এটা কোনো ভালো কথা না। এই আওয়ামী লীগ একসময় বিরোধী দলের মতো তারা ছিলেন একসময়, ওনাদের এই অতীতকে আমি স্মরণ করতে পারি যে বল প্রয়োগের মাধ্যমে কোনো সুফল আসবে না। ধন্যবাদ। দর্শক শুনছিলেন কোটা সংস্কার নিয়ে যে পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি নিশ্চয়ই আপনারা জানছেন। নিশ্চয়ই এটি উদ্বেগ উৎকণ্ঠার, আলাপ আলোচনার কোনো বিকল্প নেই। সুতরাং যত দ্রুত আলোচনা করার মধ্য দিয়ে এই অশান্তি দূর হোক, সেটাই প্রত্যাশা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।